কথায় আছে না, হায়াত থাকতে মৌত নেই, আর রিজিক থাকতে ভুখা নেই। অর্থাৎ রিজিক আপনার যে প্রান্তরে, পৃথিবীর যে প্রান্তরে যখন যেভাবে আসে সেখানে আপনি সে রিজিক খাবেনই। এটা আল্লাহ তাআলা আপনার জন্য নির্দিষ্ট করে রাখছে। আর আপনার যদি হায়াত থাকে, আপনি যাহা কিছু করেন আপনার মৃত্যু হবে না, হায়াত আছে। তো এই নিয়তির প্রতি বিশ্বাস আমরা সাধারণত যারা মুসলিম তারা করেই থাকি। আর যারা অন্য জাতি তারাও এই বিশ্বাস করে। তারপরও কিছু বিষয় থাকে যে নিজের পরিশ্রমের কারণে, নিজের পরিকল্পনার কারণে, নিজের কর্মদক্ষতার কারণে বা নিজেদের চেষ্টার কারণে আল্লাহ তাআলা চাইলে কিছু ঘুরিয়ে দিতে পারেন, ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে কিছু দান করতে পারেন। তো আমি একটা জিনিস চিন্তা করলাম, যদি আপনার রিজিক থাকে হোটেলে, আপনি হোটেলেই খাবেন। আপনার রিজিক যদি থাকে দেশের বাইরে, দেশের বাইরেই যাবেন। আপনার রিজিক যদি থাকে দেশে ফ্যামিলির সাথে, তো আপনি ফ্যামিলির সাথেই থাকবেন। রিজিক যার যেখানে আসে সে সেখানেই যাবে এবং থাকবে, খাবে, এটি। তো এই লক্ষ্যে আমরা সেক্ষেত্রে তো আর বসে থেকে লাভ নেই। একটা প্রবাদ বাক্যে একটা আছে, মরব বলে করব না কাজ, বাঁচলে খাবো কি। তো আসলে আমাদের কর্ম তো করতেই হবে। বিশেষ করে পুরুষ মানুষ হিসেবে যারা জন্মগ্রহণ করে তারা মানে পৃথিবীতে আসার আগেই মনে হয় আমার কাছে যে কিছু কিছু দায়িত্ব নিয়ে আসে, যে এই দায়িত্ব তোমাকে আমরণ পালন করতে হবে। যাই হোক, আমি আসি কাতারে একটি কোম্পানিতে আসি। মোটামুটি এখনও যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তবে আমি যাদের নিয়ে কাজ করি এবং যারা এখানে আমাদের কাছে আসে যোগাযোগ করে, এলো কন্ট্রাক্টিং কোম্পানি। এখানে শুধু লক্ষ লক্ষ মানুষ নিয়ে খেলা। এই মানুষের খেলার মাঝে আমি যে জিনিসগুলো আমার চোখে মানে পরিলক্ষিত হয়েছে এবং যা কিছু আমি বুঝতে পেরেছি তার কিছু অংশ আপনাদের কাছে মাঝে মাঝে আমি শেয়ার করি। এখানে বিদেশ আসার মানুষগুলোর সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাচ্ছি আজকে। আপনাদের যে সময় আছে, ধৈর্য সহকারে বসে আমার কথাগুলো শোনেন। আপনার নয়তো আপনার ফ্যামিলির, নয়তো আপনার এলাকার, নয়তো আপনার আত্মীয় স্বজনের, নয়তো আপনার দেশের কারো না কারো উপকার হবেই, মাস্ট। আমার আজকের আলোচনার ভিতরে কারো না কারো উপকার থাকবেই, কোনো ভুল নাই। বিদেশ কারা আসে? বিদেশ আসে সাধারণত 2 থেকে 3 শ্রেণীর লোকজন। প্রথম যে শ্রেণী বিদেশ আসে তারা হচ্ছে যাদের টাকাওয়ালা, পয়সাওয়ালা, তারা বিদেশ আসে। কেন? টাকাওয়ালা বিদেশ আসে, কেহ আসে ঘুরতে, ভ্রমণে, ভিজিট বিষয়ে। আর কেহ আসে যাদের পারিবারিক অবস্থা ভালো, উচ্চশিক্ষায় স্কলারশিপ নেওয়ার জন্য, বাহির থেকে ডিগ্রি নেওয়ার জন্য তারা বিদেশ আসে। আর কেউ আসে অভাবের তাড়নায় পয়সা কামাই করার জন্য বা তাদের ফ্যামিলির সাপোর্ট দেওয়ার জন্য, বা কারো আছে স্বপ্ন পূরণ করে, কারো স্বপ্নও থাকে যে বিদেশ যেতেই হবে, নয়তো আরও কিছু করা সম্ভব না। তবে আমি এই বিদেশিওয়ালা মানুষগুলো নিয়ে আজকে আমার এই টপিকস, আমি এই কথাগুলো বলতে যাচ্ছি। তাহলে বিদেশ বর্তমানে বর্তমানে কাতার, দুবাই, সৌদি, বাহরাইন, এই মিডল ইস্ট জাতীয় এই সমস্ত দেশে যারা আসছেন বা এখনও আসতে চাচ্ছেন, তাদের জন্য আমার এই ভিডিওটা শোনা খুবই জরুরি। যারা আসছেন তারা কেউ আছে দেখা যায় যে বিশাল স্বপ্ন নিয়ে আসছেন এখান থেকে ইউরোপ চলে যাবেন। এত সহজ না, এত সহজ না দাদা, এত সহজ না, 3বার বললাম। আবার কেউ আসেন যে এখানে থেকে কিছু একটা করবেন, যাই বিদেশ গেলে এক বস্তা হবেই। নো, এটাও ভুল ধারণা। আসলেই কিছু করা যাবে না বিদেশ। আপনি বিদেশ আইসেই কিছু করবেন, এই চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলে দেন। নো। এবং আরেকটা বিষয় আছে যে ফ্যামিলির চাপে বা প্রয়োজনে যাচ্ছেন, কাজবাজ শিকায়ত বা টেকনিক্যাল লোক যারা কাজবাজ জানেন তারা বিদেশ যাবেন, তারা গিয়ে বিদেশের বাড়িতে পয়সা কামাই করবেন, তাদের জন্য ইয়েস। এখানে নো শব্দ ব্যবহার করিনি আমি, এটা ব্যবহার করছি ইয়েস, ইয়েস। কারণ হচ্ছে যে কোনো দেশেই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটা আপনার পপুলার বা ওই দেশের লোকজন তখনই খায়, তখনই বেশি গ্রহণ করে যখন ওই দেশের সরকার, ওই দেশের প্রশাসন এদেরকে ওইভাবে গাইডলাইন্স দেয়। গাইডলাইন্সটা কেন দেবে? আচ্ছা, এই কেন দেবে, কারণ সরকার জানে এই দেশে এত লক্ষ লোক প্রত্যেক বছর দেশের বাইরে যায় এবং এত লক্ষ লোক প্রত্যেক বছর বাইরে থেকে এই দেশে চলে আসে। এখানে কত টাকা ইনকাম হইল, কত টাকা ব্যয় হইল, এটা সরকারের হাতে হিসাব আছে, গভর্নমেন্টের হাতে হিসাব আছে। আচ্ছা, এখন একটা লোক বিদেশ যাবে, ধরেন সে মিডল ইস্টেই যাবে। মিডল ইস্টে যাওয়ার আগে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বর্তমানে কী করে, টিটিসি, যেটা আপনাদের প্রত্যেক এলাকায় আছে, প্রত্যেক উপজেলায় আছে, টিটিসি কী করে বিদেশ যাবেন কীভাবে, রুলস নিয়ম কানুন এইগুলা একটু বলে কিন্তু আসলে যে আপনাকে তৈরি করে পাঠানোর কথা ছিল এই প্রতিষ্ঠান,
এই কথাটা এই প্রতিষ্ঠান একদমই ভুলে গেছে। আপনাকে যে তৈরি করা দরকার ছিল, আপনাকে যে ওইখানে ইন্টারভিউ নেওয়া দরকার ছিল, আপনার ভিসা কী হবে, কোন দেশে আপনি যাচ্ছেন এবং কী ভিসা যাচ্ছেন, এটা যাচাই বাছাই করার কথা ছিল ওদের। তো ওরা এটা আদৌ কিছু করে নাই। না করার কারণে আপনার আমার জীবন, আপনার মতো মানুষের, আমার মতো মানুষের, লক্ষ লক্ষ মানুষের জীবন আজকে বিপন্ন। অনেকে আছে সর্বে বলতে পারে না, হ্যাঁ, আর অনেকে আছে যে আরেকটু চেষ্টা করি, আরেকটু চেষ্টা করতে করতে জীবন এখানেই শেষ। কত মানুষের যে কত কাহিনী এখানে শুনি, যেগুলো শুনলে আপনি, বাস্তব শুনলে আপনি, আমার এখান থেকে আমি কিছু শেয়ার করার চেষ্টা করতেছি। আচ্ছা, তাহলে আমরা যে এই বিদেশ গণহারে আসি, কেন আসি? কাজ না শিখে আসলে, আপনি তো বিদেশ আসছেন কাজ করার জন্য, আর যদি এই কাজই না শিখে আসেন, এখানে এসে কী করবেন ভাই? আপনি আমাকে একটু বলেন তো। কাজ করার জন্য বিদেশ আসছেন আর আপনি কাজই জানেন না, তো এখানে কেন আসছেন? কী করবেন, কী কাজটা করবেন বলেন তো? যেই গরম 46 ডিগ্রি 47 ডিগ্রি তাপমাত্রা ওঠে, কোনো কোনো কান্ট্রিতে তার চেয়েও বেশি ওঠে, এখানে আপনি বাইরে কি কাজ করার মতো ক্ষমতা রাখেন? দেখেন আপনি পাশাপাশি আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র, একদম মনে করেন যে বন্ধু রাষ্ট্র বলেন বা কূটনীতিক রাষ্ট্র বলেন বা যাই বলেন, আমাদের যে পাশাপাশি যে রাষ্ট্র ভারত, এই ভারত থেকে মিডল ইস্টে কিংবা ইউরোপে বা কোনো কান্ট্রিতে লোক নিতে হলে তাদের সিস্টেম কি জানেন আপনারা? জানেন না। তাদের এজেন্সিগুলোতে এই ভিসাগুলো জমা করতে হয়, তারা এজেন্সিগুলো চেক করে এই লোক এই ভিসায় যাবে, তারা কনফার্ম করে দেয়, কনফার্ম, হ্যাঁ, যে এই লোক এই কোম্পানিতে এই ভিসায় যাবে, এই কাজের উপরে যাবে, ঠিক আছে, এই কাজের উপরে যাবে। এবং ওই দেশে, ভারতে অর্থাৎ ইন্ডিয়ায়, মিডল ইস্ট বলেন, ইউরোপ বলেন, কোন দেশে গেলে কি কাজ করতে পারবে, কোন দেশে কোন কাজের ডিমান্ড আছে, এই সমস্ত রকমের কালিকুলাম টেকনিক্যালি ওই দেশে ট্রেনিং করানো হয়। যেমন আপনি ধরেন, আমি এক্সাম্পল স্বরূপ কিছু কথা বলি, আপনি খুব শিক্ষিত, স্মার্ট, হ্যাঁ, এবং আপনি ভালো কিছু করার ক্ষমতা রাখেন, দেশের বাইরে যাবেন, আরও ভালো কিছু করবেন, এই টার্গেট। আচ্ছা, সেখানে আপনাকে শিখতে হবে অফিসিয়ালি যেই বিষয়গুলো আছে, যেমন অ্যাডমিনিস্ট্রেশন, এইচআর, ব্যাংকিং, তারপরে ফ্রন্ট ডেস্ক, এই ধরনের অফিসিয়ালি যে সিস্টেমগুলো, কর্পোরেট সিস্টেমগুলো আছে, এইগুলো বাংলাদেশের গুটি কয়েকটা প্রতিষ্ঠানে শিক্ষা দেয়, যে অনেকে জানেই না, খুঁজে বের করা লাগে। অথচ এইগুলি থাকার কথা ছিল টিটিসিতে, গভর্নমেন্টের ওইখানে খুব রকমের প্রাতিষ্ঠানিকভাবে এইটা ট্রেনিং হওয়ার কথা ছিল, এবং ওই একটা সার্টিফিকেট ওখান থেকে দেওয়ার কথা ছিল বাংলাদেশ গভর্নমেন্টের, যে সার্টিফিকেটটা শো করলে এই ছেলেটা অথবা এই মেয়েটা অথবা এই লোকটা একটা ভালো চাকরি পাবে এবং এ সম্মানের সহিত ওই বাইরে যেতে পারবে, গিয়ে সে ওই কাজটা পাবে। এটা করার কথা ছিল। আসেন এবার, যারা একটু কম শিক্ষিত, কারিগরির দিক থেকে, ড্রাইভার পাঠাবেন। ড্রাইভার যারা কাজ পারে তাদেরকে উচিত ছিল ড্রাইভিং ওইভাবে, ওই সিস্টেম করে, যেমন মিডল ইস্টে আরব কান্ট্রিতেগুলো গাড়িগুলো চলে সাধারণত ডাইন সাইডে, আর বাংলাদেশ বা ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো, সেগুলো চলে হচ্ছে বাম সাইডে। আচ্ছা, তাহলে ড্রাইভিং যারা শিখবেন তাদের ডান সাইডে ড্রাইভিং সিস্টেমটা করে, ওইখানের কী নিয়মকানুন ইত্যাদি করে, এইখান থেকে লাইসেন্স বাংলাদেশ থেকে দেওয়া উচিত ছিল। তারপরে কনফার্ম করে একটা কোম্পানিতে 50 জন লোক নেবে, সেইখানে বাংলাদেশ চাইলে 40 জন 50 জন লোক পাঠাইতে পারতো। এদেরকে কী পাঠাইবে? ড্রাইভার। জাস্ট ড্রাইভার হিসেবে এরা যাবে, ওখানে গিয়ে ট্রেন আপ হবে, বাস লাইসেন্স নেবে, কাজ করবে, কোনো টেনশন নেই, টাকা কামাইতে পারবে নিশ্চিত। আচ্ছা, এবার আসেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশে কী পাঠায়? লেবার। ভাই, লেবারের তো কোনো ডেজিগনেশন নাই ভাই, এখানে সে কী কাজ করবেন? লেবারের কামটা কী এই দেশে? সব মানুষই লেবার, যারা বাহিরের লোক এই দেশে থাকে, এই দেশের লোক ছাড়া বাহিরের সব লোকজনই লেবার, সবাই সব কাজ করে, কিন্তু সেক্টর ভিন্ন, আলাদা 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 কাজ, আলাদা আলাদা সেক্টর। তা আপনি যদি এখানে আইসে শুধু বলেন যে ভাই লেবার লাগবে, লেবার লাগবে, লেবার, ভাই কী লেবারে কাজ করবে? আপনার চেহারা দেখলে মায়া লাগে। এই ছেলেটা, যে যে ছেলেগুলো আসে অফিসে মাঝে মধ্যে, ভাই কাজের লোক নেবেন আপনারা? আমাদের অফিস থেকে কাজের লোক দেয়, মানে বিভিন্ন জায়গায় দেয়, দেখে মনে হয় না এই ছেলেগুলো কাজ করার লোক। এই ছেলেগুলো কোনো সম্ভ্রান্ত পরিবারের বা কোনো আদরের সন্তান, কোনো মা বাবার, কোনো ভাইয়ের ভাই, কোনো বোনের ভাই, কোনো স্ত্রীর, মানে পরিবারের একমাত্র অবলম্বন, কোনো কোনো সন্তানের বাবা। চেহারা দিয়ে তাকাইলে আমার নিজের কাছে খুব খারাপ লাগে অনেক সময়, আমি নিজে মাথা নিচু করে তাকাই থাকি, আল্লাহ এই লোকজনগুলোর কর্মের ব্যবস্থা করে দাও। কিন্তু কী করবো? জিজ্ঞেস করলে যদি জিজ্ঞেস করি, ভাই আপনি কোনো কাজ জানেন? কী কাজ জানেন বলেন, আমি আপনার ওই অনুযায়ী হেল্প করব।
বান্দা মুখ থেকে কিছু বের হয় না, কারণ বান্দা কিছুই শিখে আসে না। সেই শিক্ষিত পোলা, সে আই পাস করছে, বি পাস করে আসছে, তার ওই আই পাস বি পাসের সার্টিফিকেট যে এই দেশে কোনো পূজায় খাটে না, এই দেশে জানে না, কোনো পূজায় খাটবে না তা তো। হ্যাঁ, আপনার ভিতরে যেটুকু অভিজ্ঞতা আছে, যেটু শিক্ষা আছে, এটা কর্মক্ষেত্রে হয়তো আপনি ইউটিলাইজ করতে পারবেন এই সর্বোচ্চ, এর বাইরে কিছু করতে পারবেন না। আচ্ছা, তাহলে আমি কর্ম যেখানে ছিলাম, তাইলে ভারতীয়রা আর কি করে? ভারতীয়রা অফিসিয়ালিভাবে কাজ শিখেই তারা পাঠায়। এবার আসেন, এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে যারা কাজ করে, কিন্তু কারা কাজ করে? কাজ করে ভারতীয়রা, কাজ করে নেপালিরা, হ্যাঁ, কাজ করে আরবিয়ান যারা মিস্ত্রিরা, কাজ করে লেবানিসরা। কেন, কী কাজ করে? তারা কাজ শিখে আসছে। গত পরশুদিন আমার অফিসে আপনার ওই যে পেন্টার, পলিশ পেন্টার, কাঠের উপরে পলিশ পেন্টার 3টা কাঠের টুকরো দেবে 3 কালারের, এই কালার 3টা আর একটা কাঠের উপরে এই কালারগুলো আনতে হবে, কেমিক্যাল দেবে, কেমিক্যাল দিয়ে মিক্সিং করে তাদেরকে এই কালারগুলো নিয়ে আসতে হবে। আমি এই জন্য 3বার একটা 5 স্টার হোটেলের লোকজনকে নিয়ে ইন্টারভিউ দিলাম, একটা লোকও টিকাইতে পারলাম না। এরা যখন অফিসে আসে বলে ভাই আমি সব পারি, সব বুঝি, কিন্তু আদৌ তারা এই কাজগুলো জানে না। বাঙালি, বলুন তো মেজাজ কার খারাপ না হয়? আচ্ছা, যাই হোক, যা গেছে বুঝতে পারছি কী ঘটনা ঘটছে, অন্য ব্যবস্থা করে সেখানে লোক দেওয়ার ব্যবস্থা করতেছি আমরা। আচ্ছা, বাংলাদেশ টিটিসি যদি যারা ফার্নিচারের কাজ করে, ফার্নিচারের কাজটা বিশেষ করে এই দেশে তো ফার্নিচার, কাঠের ফার্নিচার খুব কম, এদেশে চলে হচ্ছে আপনার বেশিরভাগ প্লাইউড, খুব উন্নত মানের ভালো ভালো উডের, প্লাইউডের কাজ চলে। যেমন আমি আপনার আমার অফিসের সিস্টেমগুলো আপনি একটু দেখাই, একটু দেখেন। এই হচ্ছে আমাদের টেবিল, হ্যাঁ, এই হচ্ছে আরেকজন অফিসারের টেবিল এইটা, আর এই হচ্ছে আমার টেবিল যেটা আমি বসি, এটা আমার ডেস্কটপ, এটা আমার টেবিল ডয়ার সব কিছু। আর এটা হচ্ছে আমাদের যে ম্যানেজার স্যার, আমাদের যে পরিচালক, ওনার এইটা টেবিলটা, এইটা আলমারি আমাদের সকলে আমরা ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, এইখানে যে আসবাবপত্রগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি, যা দেখতেছেন, এইখানে খুবই সুন্দর আসবাবপত্র, খুবই সুন্দর লাক্সারিয়াস আসবাবপত্র, কিন্তু এগুলো কিন্তু সব প্লাইবোর্ড, এগুলো কিন্তু সব প্লাইবোর্ড, কাঠের না। বাংলাদেশের মতো হেভি ওজন কাঠ এগুলো না, এগুলো না। বাংলাদেশে এখন উন্নত মানের এই কাঠ বা প্লাই ব্যবহার করে আছে, কিন্তু এইগুলোর যে রং আছে, এই যে রংটা, এই রংটা মনে করেন এখান থেকে একটু রং উঠে গেছে, এতটুকু রং একটা ঘষা লাগছে বা যে কোনো কারণে পড়ে গেছে বা সরে গেছে। এখন এই রংটা আবার কী করতে হবে? বানিশ মিস্ত্রি এসে রং মিক্সিং করে দিয়ে এইটাকে পলিশ করে দিয়ে আবার ঠিক এইভাবে করে দিয়ে ছবি তুলে অফিসে পাঠাইলেই কাজটা ডান। এই কাজটা করার জন্য আমি লোক খুঁজে পাইতেছি না। কথা বুঝেন এবার, বাংলাদেশে কী কাজ শিখে আসে। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের যে বিষয়গুলো জানাতে চাচ্ছি, যে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমি একটু সময়টা নিচ্ছি, বা কালকে আপনারা যারা শুনতেছেন আপনাদের জন্য খুবই ভালো হবে, খুবই এগুলো আইডিয়া জানবেন। হাজার প্রশ্নের উত্তর আমার এই আলোচনার ভিতরে আছে। ভিডিও টাইনের সামনে যাবেন তো লস করবেন, টাইনের সামনে দৌড় মারবেন, আপনি নিজেই পস্তাবেন, আমার কিছু করার নাই। আর যদি আমার কাছ থেকে ভালো ভালো ভিডিও পাইতে হয় এরকম, আমাকে কমেন্টস করতে হবে, এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য ওই সাবস্ক্রাইব যারা নতুন করেন নাই এখনও, সাবস্ক্রাইব করে দিন, লস হবে না, লাভ হবে আপনাদের। আমি থাকবো আপনাদের পাশে, আসি। আচ্ছা, যে পর্যন্ত ছিলাম, যেমন এই দেশে কনস্ট্রাকশনের কাজে আপনি আসবেন, কনস্ট্রাকশনের কাজ মানে কনস্ট্রাকশন শব্দের অর্থই মানে ইট বালু সিমেন্টের কাজ না, কনস্ট্রাকশন মানে ইট বালু সিমেন্টের কাজ না। এখানে ভারতীয়রা কী কাজে আসে, বাংলাদেশিরা কী কাজে আসে, আমি একটু আপনাকে বিশ্লেষণ করতেছি। ভারতীয়রা আসবে এখানে ক্রেন অপারেটর, ক্রেন তো বুঝতে পারছেন, যে ক্রেনের উপরে চড়িয়া জিনিসপত্র মাল সাবানা আগাই জোগাইয়া দেওয়া হয়, এক জায়গা থেকে আরেক জায়গাতে মুভিং করানো হয়। এই ক্রেনের অপারেটর হচ্ছে ভারতীয় একজন অথবা একজন নেপালি, তার বেতন হচ্ছে 4 থেকে 5,000 রিয়াল অথবা দেরহাম, 4 থেকে 5,000। আচ্ছা, এই ক্রেনের নিচে যে লোকটা দাঁড়াইয়া একে ইশারা দেয় যে ক্রেনে ডাইনে যাও, বামে যাও, একটু নিচে নামো, একটু উপরে ওঠো, এই বেল্ট অথবা ফিতা অথবা এটা সুন্দর মতো সাজাই গুছিয়ে দেওয়ার জন্য যারা থাকে, এরাও থাকে। এখানে কিছু বাঙালি চান্স পায়, কারণ ওইটা হচ্ছে একটু নিচে নিম্নমানের, এটা হচ্ছে রিগার, এটাকে বলে রিগিং। আচ্ছা, এই রিগিংয়ের কাজ যারা করে এদের সার্টিফিকেট লাগে, ট্রেনিং লাগে। আচ্ছা, এই রিগিংয়ের কাজে সার্টিফিকেট ট্রেনিং আহামরি কিছু না, আহামরি কঠিন কিছু না। এটা যদি বাংলাদেশ টিটিসি থেকে ট্রেনিং দেওয়া, রিগার লাগবে, কোন কোম্পানি রিগার নেবে, অমুক কোম্পানি রিগার নেবে। বাংলাদেশ যদি 50 জন বা 100 জন বা 1000 জন রিগার পাঠায়, তাই তো আর এগুলো তো আর সে লেবারই কাজ করা লাগে না। এখানে না আপনার খুব হাইফাই শিক্ষিত দরকার আছে, না খুব সুঠাম দেহের দরকার আছে, না কোনো বংশ পরিচয় লাগে বড়, এমন কিছুই না। শুধু রিগিংয়ের ইশারাগুলো একটু বুঝতে হবে, এবং ওইখান থেকে গভর্নমেন্টের একটা সার্টিফিকেট লাগবে যেটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। কথা বুঝতে পারছেন? তাইলে এই ছেলেটা এখানে সে কমসে কম 2,500 থেকে 3,000 রিয়ালের একটা চাকরি পাবে, গেল এটা। এবার আসেন এর নিচে নিম্ন স্তরে যারা দাঁড়াই থাকিয়া
আগাই জোগাইয়ে সামানটা ধরে নামাই দেয়। এই আপনার কি বলে ছোট্ট গাড়ি আছে যেগুলো বলে ফকলিপ, ফকলিপে উঠাইয়ে দেয় বা ফকলিপে সাজাই দেয়। ফকলিপ নিজেই ক্লিপ আছে, এর নাম হচ্ছে ফোর ক্লিপ। ক্লিপের মাধ্যমে এটা নিচে এভাবে দিয়া সামানের নিচে এটা ঢুকাই দিয়া জাগাইয়া এক জায়গা থেকে আর এক জায়গা থেকে স্থানান্তর করে, যা মানুষের ধৈর্যও নেওয়ার দরকার পড়ে না। কিন্তু হ্যাঁ, ওখানে মানুষ দরকার আছে, কারণ ফকলিপ যখন যায় তখন সামনে পিছিয়ে একটু ডায়না বামে দেখার ইশারা দেওয়ার একটা লোক দরকার ওখানে, বা একজন জানাশোনা লোক দরকার। তাকে কী করতে হবে? তাকে শিখতে হবে সেফটি এবং ফকলিপের ইশারা। কথাটা বুঝছেন? এই কাজগুলো সাধারণত বাঙালি করে, কারণ এটা একটু নিচের। এখানে বেতন পায় কত একটা ছেলে, যদি ড্রাইভার হয় সে 2,000 টাকা পায় ফকলিপের ড্রাইভার হইলে। আর যে মনে করেন সাথে সহযোগিতা করে এরা 1200-1500 1,000 টাকা এর মধ্যে সীমাবদ্ধ থাকে। আচ্ছা, যদি এই ফকলিপের ড্রাইভারগুলো বাংলাদেশ থেকে আসে, যদি বাংলাদেশ সরকার বলে যে না আমি শুধু ফকলিপের ড্রাইভার দেবো, হ্যাঁ আমি এই মুহূর্তে ফকলিপের ড্রাইভার কার কার লাগবে আমি ফকলিপের ড্রাইভার দেবো, তাহলে তো ওই লোকটারা লেবারে আসা লাগে না ভাই। তাই তো ওই লোকটা আসে লেবারে আসে আপনার এই 5 টাকা ঘন্টায় কাজ করা লাগে না, রৌদ্রের ভিতরে থাকা লাগে না। এখানে রৌদ্র আছে কিন্তু তারপর ওর একটা কী থাকে, নিশ্চয়তা থাকে কাজের, যে আমি একটা ভালো কাজ করতেছি। আমার কথা কিন্তু অনেক মানে করা হচ্ছে, আমি খুব মেজাজ খারাপের কথা বলতেছি বাংলাদেশের প্রতি। আমি একজন বাঙালি হিসেবে যা দেখি মানুষের কষ্ট, আমি আসলে বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। আমার মন চাই ইচ্ছা মতো হয়তো কান্দি, আর নয়তো পিড়াই গিয়ে সব চক্ষু বন্ধ করে সব টেরে, যে 56 বছর স্বাধীন হওয়ার পরও এই দেশ এখনও মানুষের কেন গোলামি করে, এটা আমার দুঃখে আমার ভিতরটা ফাটতে যায় ভাই। আমি কারো বুঝাইতে পারতেছি না। এদেশের মানুষগুলো কি বাইরে আসে না? এরা কি দেখে না যারা পরিচালক, যে কোন দেশে কোন ধরনের কাজ শিখেই পাঠাইলে এই লোকটা পয়সা কামাইতে পারবে, এই লোকটা ভালো থাকবে? এদেশের মানুষগুলো কি বাইরে আসে নাই যারা আমাদেরকে চালায়? খুব আফসোস লাগে খুব। যাই হোক, এবার আসে। এবার ইন্ডিয়ানরা কী করে, ইন্ডিয়ান নেপালের কিন্তু আপনার ওই নর্মাল যে কাজটা একেবারে নিম্নস্ত, এই কাজে ওরা আসে না। এই কাজে ওরা আসে না। ওরা আসে কোথায়? ওরা আসে ওই যে অফিস অ্যাডমিনিস্ট্রেশন, ওই যে এইচআর অফিসার, ওই যে এইচআর সাপোর্ট, ঠিক আছে, ওই যে আপনার অফিস বয়, এই সমস্ত কাজে ওরা আসে, কারণ ওরা কখনো লেবার হিসাবে আসে না। আর ওই অফিসে যে একজন ঝাড়ুদার আছে, হ্যাঁ একজন ঝাড়ুদার, একজন টয়লেট ক্লিনার, এই দুজন বাঙালি পাইবেন আপনি কি, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই, এটা কিন্তু কাজ শেখা লাগে না। হ্যাঁ, এই ক্লিনিং কাজটাও শেখার জন্য যদি বাঙালি বাংলাদেশ থেকে একটা হোটেল থেকে বা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আছে সেখান থেকে সুস্থ ধারায় কাজ শিক্ষা প্র্যাকটিক্যাল করিয়া সরকারের সার্টিফিকেটের মাধ্যমে বাইরে আসতে পারে, হোটেলে আসতে পারে, তখন সেক্ষেত্রে সে ভালো কিছু করতে পারবে। আমার ভিডিওটা আমি শর্ট করব, আর অল্পের ভিতরে আমি আর শেষ করব। পরবর্তী ভিডিওতে আমি আর অনেক আলোচনা আছে, এগুলো করবো পরে। আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলে পাবেন, অসুবিধা নেই। বাংলাদেশ থেকে এই যে ক্লিনার বলেন আর অন্যান্য বলেন, কাজ না শিক্ষা আসলে আপনাদের কষ্ট হবে, এই বিষয়টাই মূল, এর বিকল্প কোনো কিছু নাই। এই জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, কারিগরি, বিশেষ করে কারিগরি শিক্ষা ব্যবস্থা, প্ল্যানিং নিতে হবে। প্ল্যানিং মাস্ট লাগবে। আপনি প্ল্যানিং ছাড়া কোনো কিছু হবে না না না। আপনারা যদি বসে বসে মনে করেন যে আমরা সরকারি চাকরি করি আর মাস শেষ বেতন পাই, খান, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমাদের কিসমত যদি আপনাদের কারণে খারাপ হয়ে থাকে, আপনাদের আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আপনারা আমাদেরকে কেন পথ নির্দেশিকা দেন নাই? তাইলে আপনি কেন ওই চেয়ারে বসছেন, বসে বসে কেন বেতন নিচ্ছেন? আপনার ছেলে সন্তানের খাওয়ার নাই? আপনাকে সরকার বলে নাই যে আমাকে ইচ্ছে মতো ট্রেনিং দিতে হবে, আমার কাছ থেকে পরীক্ষা নিতে হবে, আমার সার্টিফিকেট দিয়ে পাঠাইতে হবে, এরপর ওয়েবসাইট ঘাটতে কোন দেশের সাথে আপনি কোঅপারেটিভ করিয়া কূটনীতিকভাবে উন্নত করিয়া কোন দেশে আমারে পাঠাইবেন, সরকার আপনার বলে নেই? আপনার বিবেক দেয় আল্লাহ, আপনি মানে বই টাকা নিতেছেন। যাই হোক, দুঃখের কারণে অনেক কথা গরমভাবে বলি, ভুলভাবে নেবেন না। এটা বলি যাতে পরবর্তীতে এই খবরগুলো যারা দেখবেন তারা যাতে সংশোধনে আসতে পারেন। এরপরে বাংলাদেশ আরেকটা করা উচিত, একটা সর্বস্তরের জনগণ এবং সরকারকে আমি রিকোয়েস্ট করব, কোর জোরে যারা সরকার থাকেন, কোন দেশে কোন ধরনের কাজ চলে, কোন দেশে গেলে কোন শ্রমিক লাগে, ওই দেশের জন্য ওই রকম করে লোক গঠন করে ওই দেশে পাঠান ভাই। আনতাজে এলোপাথারি লোক পাঠায়েন না ভাই। আল্লাহর দয় লাগে ভাই আপনাকে, বুঝছেন? আল্লাহর দয় লাগে, আপনার এলোপাথারি লোক পাঠায়েন না। এই সৌদি কন, এই এখানে কন, সেখানে কন, মিডিল ইস্ট কন ভাই, এই আন্দাজ গন্দাজে লোক পাড়াই ভাই, হুদা জায়গায় মানুষের যে কষ্ট দিতেছেন কোনো লাভ নাই। কিছু কিছু লোক আসছে যে ওই গত সরকারের আমলে যাদের পয়সাপাতি একটু বেশি ছিল, যে দেশে থাকলে হয়তো সমস্যা হতে পারে এনভায়রনমেন্টাল, কিছু কিছু লোক আসছে এই দেশে দেখি, তারা করে কি, রাত ভরে মোবাইল টেপে, আর দিনের বেলা মনে করেন যে রোদের কারণে বাইরে না, বিকেলে বাইরে মনে করেন কোট প্যান্ট শার্ট পরিয়া ধুমধারেক্কা বাইরে ব্যাংকে টাকা আছে নিয়ে আসছে, করোড়ো টাকা নিয়ে বাংলাদেশ থেকে নিয়ে আসছে। এরা ঘোরে, গাড়ি কিনছে, গাড়ি কিনে ড্রাইভিং শিখছে, এরা ঘোরে। কী কাজ করে? কেউ যদি জিজ্ঞেস করে করো কি, কয় ট্যাক্সি চালাই, কিচ্ছু করে না, ঘুমায় আর খায়, আর গাড়ি একখান কিনছে, এই ঘোরে। আর মানুষ মনে করে এই বাঙালি তো অনেক ভালো আছে। আরে ভাই, উনি তো সেই বাঙালি
যে বাঙালি আপনার কিসমত বাংলাদেশ থেকে বেশি এবারে নাই পড়ছে, উনি তো সেই মাল, উনি তো বাংলাদেশ থেকে মাল কামাই লই আইছে। যাই হোক, আমার অনেক দুঃখের কথা আমি শেয়ার করলাম, আপনারা কষ্ট নেন না। আমি আরও অনেক কিছু কোন দেশের জন্য কোন কাজ শিখলে ভালো হবে, কোন দেশে কোন ধরনের লোক নেয়, আপনাদের জন্য মানে উপকৃত হবেন আপনারা, আমি এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করব। ইনশাল্লাহ দোয়া রাখবেন আমার জন্য। আর নতুন যারা আমার চ্যানেলটা একটু আঙ্গুলটা দাবাই সাবস্ক্রাইব করে রাখেন, আমি একটু উৎসাহ পাবো। আর এই কথাগুলো বলতে একটু সাহস লাগবে, আর কিছুই না। আর না তো মনে হবে আমার কথাগুলো কেউ শোনেই না, আমি হুদাই বকবক করতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জন্মভূমি জিন্দাবাদ।